ওয়েলকাম টু মাস একাডেমি। তোমরা আছো আমাদের ইউটিউব চ্যানেল মাস একাডেমিতে, এবং আজকে মূলত আমরা যে বিষয়গুলির উপরে আলোচনা করব সেটা হলো সেন্ট্রিওল। ওকে, তাহলে কি আলোচনা করছি? সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল সম্পর্কে আলোচনা করবার আগে সেন্ট্রিওলের কতগুলো ফিচার্স সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম ফিচার্স কি? এটা যদি একটা কোষ হয় এবং কোষের মধ্যে এটা যদি নিউক্লিয়াস থাকে এবং এটা যদি নিউক্লিয় ওলাস হয়, তাহলে এখান থেকে উৎপন্ন হয় এরকম নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসের কাছে এরকম আকৃতির পিপের মতো যে কোষ অঙ্গাণু অবস্থান করে তাকে আমরা বলবো সেন্ট্রিওল। এরপর এই সেন্ট্রিওলটার উপরে যদি আমরা আরেকটু ফোকাস বাড়াই তাহলে আমরা এই সেন্ট্রিওলটা এরকম আকৃতির দেখতে পাবো। ঠিক আছে, এবারে দেখো এগুলো হলো পিপের মতো দেখতে সেন্ট্রিওল, তাহলে এটাকে আমরা বলছি হলো সেন্ট্রিওল। আর এর মধ্যে যে তরল ধাত্রযুক্ত পদার্থটা এর ভিতরে অবস্থান করে, এই তরল ধাত্রের মতো পদার্থকে আমরা বলবো সেন্ট্রোস্ফিয়ার। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার। ওকে, এরপর দেখো আমরা সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল অর্থাৎ এই পিপের মতো অংশ আর বাইরের যে তরল, এই দুটো অংশ মিলেই গঠন হয় সেন্ট্রোজোম। ঠিক আছে, তাহলে সেন্ট্রোজোম প্রাণীকোষের সাইটোপ্লাজমে অবস্থানকারী আবরণবিহীন এক প্রকারের কোষ অঙ্গাণু। ঠিক আছে, এই সেন্ট্রিওলের কাজ কি? এরা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। অর্থাৎ একটা কোষ যখন বিভাজিত হবে তখন ওর মধ্যে থাকা নিউক্লিয় ওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় ওলাস যেটা থাকে এবং নিউক্লিয় পর্দা রয়েছে সেটা সম্পূর্ণরূপে যখন অবলুপ্ত হবে এবং নিউক্লিয় জালিকাগুলো এইভাবে পরস্পরের সঙ্গে প্যাঁচ খাইয়ে এরকম যখন ক্রোমোজোম গঠন করবে তখন তখন একটা সেন্ট্রিওলের একটা পার্ট এখানে এবং অপর আরেকটা যে সেন্ট্রিওল ওর আরেকটা পার্ট সাধারণত এখানে অবস্থান করবে। এই সেন্ট্রিওল থেকে সাধারণত আরেকটা সেন্ট্রিওল এবং এই সেন্ট্রিওল থেকে সাধারণত আরেকটা সেন্ট্রিওল গঠন করবে। পরবর্তীকালে এই সেন্ট্রিওল থেকে সাধারণত এরকম আকৃতির বেম তন্তু গঠন হবে এবং এই বেম তন্তুগুলো অপর সেন্ট্রিওল পর্যন্ত সাধারণত বিস্তৃত থাকবে এবং এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রিওমিয়ার অঞ্চলের সঙ্গে এই বেমতন্তুর সঙ্গে সাধারণত যুক্ত থাকবে। ওকে, তাহলে আমরা বলতে পারি সেন্ট্রিওলের অন্যতম বৈশিষ্ট্য যে এরা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। ওকে, এরপর আমরা জানব যে সেন্ট্রিওল কে আবিষ্কার করে। তাহলে সেন্ট্রিওল যেই বিজ্ঞানী আবিষ্কার করে তার নাম হলো বিজ্ঞানী বোভেরি। বিজ্ঞানী ব্রোভেরি সেন্ট্রিওল আবিষ্কার করে 1888 সালে। সর্বপ্রথম সেন্ট্রিওল আবিষ্কৃত হয়। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য কি? এইটা ধরে নাও একটা স্পার্ম। ওকে, এবারে দেখো স্পার্মের যে মস্তক অঞ্চলের একটু নিচের দিকে অর্থাৎ গ্রীবা অঞ্চলে এরকম সেন্ট্রিওল অবস্থান করে। এই ধরনের সেন্ট্রিওলকে আমরা যে নামে অভিহিত করব তাকে আমরা বলবো বেফ্রোব্লাস্ট। ওকে, এই ব্যাপারে ক্লিয়ার? তাহলে এই ধরনের সেন্ট্রিওলকে আমরা বলবো বেফ্রোব্লাস্ট। ঠিক আছে, এবারে দেখো সেন্ট্রিওল সর্বদাই দুটো আকারে অবস্থান করে। অর্থাৎ দেখো এই যে একটা ধরনের সেন্ট্রিওল আরেকটা সেন্ট্রিওলের সঙ্গে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে এবং কি হয় না দুটো সেন্ট্রিওলই একসঙ্গে থাকে। যেহেতু দুটো সেন্ট্রিওলই একসঙ্গে থাকে এই কারণে এই ধরনের সেন্ট্রিওলকে আমরা বলবো ডিপ্লোজোম। তাহলে দুটো সেন্ট্রিওল একসঙ্গে থাকে বলে একে আমরা বলবো ডিপ্লোজোম।
ওকে, এরপর আমরা যেটা উপরে ফোকাস করব সেটা হলো সেন্ট্রিওলের সংজ্ঞা, অর্থাৎ ডেফিনেশন অফ সেন্ট্রিওল। ওকে, তো আমরা এবারে আসব ডেফিনেশন অফ সেন্ট্রিওলে, অর্থাৎ সেন্ট্রিওলের সংজ্ঞা। দেখো, যখনই তোমরা কোনো কোষাঙ্গাণুর সংজ্ঞা পড়বা তখন মূলত তিনটা বিষয়ের উপরে ফোকাস করবা। নাম্বার 1 অবস্থান, নাম্বার 2 গঠন, নাম্বার 3 কাজ। ওকে, এরপর দেখো, যদি তুমি অবস্থানের কথা বলো তাহলে আমরা কি বলবো? এই যে এটা একটা কোষ, কোষের মধ্যে অবস্থান করছে নিউক্লিয়াস, এগুলো অবস্থান করছে নিউক্লিয় জালিকা, এবং তার এই অংশের মধ্যে এরকম অবস্থান করে সেন্ট্রিওল। তাহলে আমরা কি বলতে পারি? প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের ঠিক নিকটে সেন্ট্রিওল অবস্থান করে। এবারে দেখো সেন্ট্রিওলের গঠন কি? এই সেন্ট্রিওলটাকেই এখানে আমি একটু বড় করে আঁকছি। দেখো, এরকম আকৃতির হয় একটা সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল যদি মিডিল বরাবর এভাবে কেটে দেওয়া যায় তাহলে সেন্ট্রিওলের মধ্যে এরকম একটা সেন্ট্রাল হাব অঞ্চল পাবো, এবং তার চারিদিকে এরকম 9টা অনুনালিকা সাধারণত পাবো। ঠিক আছে, এরকম 9টা অনুনালিকা পাবো। কিন্তু তোমরা সংজ্ঞায় দেখতে পাবা যে ত্রয়ী অনুনালিকার কথা বলা হয়েছে। কেন? কারণ এই 9টা অনুনালিকার সঙ্গে এরকম 3টা অনুনালিকা সাধারণত যুক্ত থাকে, এরকম 3টা। তাই জন্য এটাকে আমরা বলবো হলো 9টা ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত। ওকে, এতটুকু সবার কাছে ক্লিয়ার? আর এই 9টা অনুনালিকা এরকম লিঙ্কারের মাধ্যমে সাধারণত যুক্ত থাকে। ওকে, তাহলে যুক্ত থাকে হলো লিঙ্কারের মাধ্যমে। এবারে দেখো, যদি তুমি এর কাজের মধ্যে ফোকাস করো তাহলে এটা কি করে? এটা যদি একটা কোষ হয়ে যায় এবং কোষের যখন নিউক্লিয় পর্দা, দেখো এরপরে আমরা যেটা যাব যে কাজে যদি আমরা বলি, কাজের কথা যদি উল্লেখ করি তাহলে আমরা দেখব প্রথমে কি হয়। এটা যদি একটা কোষ থাকে, কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্ত হয়েছে, এবং ক্রোমোটিন যে তন্তুগুলো সেটা প্যাঁচ খেয়ে এরকম ক্রোমোজোম গঠন করেছে। এইভাবে ক্রোমোজোম গঠন করেছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা সেন্ট্রিওল অবস্থান করছে, আর সেন্ট্রিওলের আরেকটা পার্ট এখানে গিয়ে অবস্থান করছে, এবং এই সেন্ট্রিওল থেকে আবার নতুন একটা সেন্ট্রিওলের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা সেন্ট্রিওল থেকে সাধারণত এইভাবে করে নতুন নতুন বেমতন্তু সৃষ্টি হয়েছে এইভাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে সেন্ট্রিওলের কাজ হলো বেমতন্তু গঠন করা। তাহলে যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে যে সেন্ট্রিওলের সংজ্ঞাটা কি, তাহলে আমরা বলতে পারবো যে প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের ঠিক কাছে অবস্থানকারী এমন কোষাঙ্গাণু যা দেখতে পিপের মতো এবং 9টি ত্রয়ী অনুনালিকার দ্বারা গঠিত, যে কোষাঙ্গাণু যা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সহায়তা করে, তাকে আমরা সেন্ট্রিওল বলি। তাহলে আমরা প্রত্যেকেই সংজ্ঞাটা কি সেটা বুঝে গেলাম। এবারে দেখো এখানে আমরা কি দেখলাম। দেখো এই জায়গাটা ভালোভাবে ফোকাস করো যে এখানে আমরা কি দেখলাম। এটা একটা কোষ, যখনই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসটা অবলুপ্ত হয়ে গেল, এখানে একটা সেন্ট্রিওলের পার্ট আর এখানে একটা সেন্ট্রিওলের পার্ট চলে গেল, এবং এই সেন্ট্রিওল থেকে এই আরেকটা নতুন সেন্ট্রিওল সৃষ্টি হলো, এবং এই সেন্ট্রিওল থেকে আরেকটা নতুন সেন্ট্রিওল সৃষ্টি হলো। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যে পুরনো সেন্ট্রিওল থেকেই পুনরায় আবার নতুন ধরনের সেন্ট্রিওলের সৃষ্টি হচ্ছে। যেহেতু আদি সেন্ট্রিওল থেকে নতুন সেন্ট্রিওলের সৃষ্টি হয়েছে, তাই জন্য আমরা বলতে পারি সেন্ট্রিওলের উৎপত্তি পুরনো সেন্ট্রিওলের থেকেই
হয়ে থাকে। ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। এরপর আমরা নেক্সট জায়গায় যাব, সেন্ট্রিওলের বিস্তৃতি। তো আমরা নেক্সট যেটা বিষয়ে ফোকাস করব সেটা হলো সেন্ট্রিওলের বিস্তৃতি। ওকে, তাহলে আমরা বিস্তৃতিতে গিয়ে সম্পূর্ণ ফোকাস করব। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রিওল কোথায় কোথায় অবস্থান করে। এবার দেখো, এক ধরনের কোষ লক্ষ্য করা যায়, এই যে এরকম আকৃতির, যাকে আমরা বলবো অ্যামিবার কোষ। এর মধ্যে কোনো রকম সেন্ট্রিওল থাকে না। আর কোথায় কোথায় সেন্ট্রিওল থাকে না, এই যে লোহিত রক্তকণিকা, এর মধ্যে না নিউক্লিয়াস থাকে না সেন্ট্রিওল থাকে, কিছুই থাকে না। এরপরে যদি আমরা চলে যাই অণুচক্রিকাতে, যার ধরে নাও নিউক্লিয়াসটা এরকম কতগুলো লোবের মাধ্যমে বিভক্ত থাকে, তো অণুচক্রিকাতেও কোনো রকম অণুচক্রিয়াতেও কোনো রকম সেন্ট্রিওল অবস্থান করে না। তাহলে কোথায় কোথায় থাকে না, অ্যামিবাতে থাকে না, সেন্ট্রিওলে থাকে না, অ্যামিবাতে সেন্ট্রিওল থাকে না, লোহিত রক্তকণিকায় থাকে না, এবং অণুচক্রিয়াতে কোনো রকম সেন্ট্রিওল অবস্থান করে না। আর কোথায় কোথায় তাহলে সেন্ট্রিওল অবস্থান করে? প্রথমত, তোমরা এক ধরনের কোষ দেখেছো যেটা এরকম কোষ দেহ দ্বারা গঠিত, এই যে এরকম টাইপের, এরকম টাইপের ছোট্ট এরকম হয়ে থাকে, যেটা আমাদের মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এই সমস্ত অঞ্চলের মধ্যে কি হয়, এই রকম যে কোষ দেহ বিশিষ্ট যে কোষটা থাকে তাকে কি বলে না স্নায়ু কোষ। এই স্নায়ু কোষের মধ্যে যে সেন্ট্রিওল অবস্থান করে, এই সেন্ট্রিওল যেটা অবস্থান করে, এই সেন্ট্রিওলগুলো কি হয়, অত্যন্ত নিষ্ক্রিয় প্রকৃতির হয়। অর্থাৎ এই সেন্ট্রিওল সাধারণত সেই সমস্ত অঞ্চলে অত্যন্ত নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। ওকে, এছাড়াও আর কোথায় কোথায় লক্ষ্য করা যায় সেন্ট্রিওল? দেখো, এক ধরনের শৈবাল রয়েছে, ঠিক আছে, যেটা অনেকটা এরকম দেখতে হয়, যাকে আমরা বলবো ক্ল্যামাইডোমোনাস। সেই ক্ল্যামাইডোমোনাসের মধ্যে এই ধরনের সেন্ট্রিওল উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও আমরা চলে যাব হলো ভলবক্সে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই ধরনের নানান রকম উদ্ভিদ বর্গের যে জীবদের মধ্যে সেন্ট্রিওল সাধারণত লক্ষ্য করা যায়। সেন্ট্রিওলের নাম্বার দেখো, সেন্ট্রিওল একটা কোষের মধ্যে সাধারণত একটাই সেন্ট্রোজোম থাকে। তাহলে একটা যদি কোষ হয়, কোষের এটা যদি নিউক্লিয়াস হয়, এবং এই নিউক্লিয়াসের মধ্যে সাধারণত এই রকম আকৃতির পিপের মতো একটাই সেন্ট্রিওল থাকে। ঠিক আছে, এই যে পিপের মতো আকৃতির একটাই সেন্ট্রিওল মানে সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম এরকম দুটো সেন্ট্রিওল দ্বারা গঠিত। সেন্ট্রিওলের চারিদিকে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলিয়ে গঠন হয় হলো সেন্ট্রোজোম, এবং সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল একসঙ্গে থাকায় একে বলা হয় ডিপ্লোজোম। এরা মূলত সিলিয়া এবং ফ্ল্যাজেলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ওকে, এরপর মূলত আমরা যে বিষয়টার উপরে ফোকাস করব সেটা হলো যে শেপ অ্যান্ড সাইজ অফ সেন্ট্রিওল, অর্থাৎ একটা সেন্ট্রিওলের শেপ এবং সাইজ কেমন হবে। দেখো, প্রত্যেকটা সেন্ট্রিওল কেমন হয়, এরকম দেখতে হয়। এরকম আকৃতিকে আমরা কি বলবো, পিপের মতো। ঠিক আছে, এবারে দেখো, প্রত্যেকটা পিপেকে যদি আমি এরকম বড় আকৃতি রাখি, তাহলে আমরা দেখতে পাবো এর যে চওড়াটা অর্থাৎ এর যে প্রস্থটা সেটা প্রায় 0.15 থেকে 0.25 μm অর্থাৎ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এর যে লম্বাটা সেটা সাধারণত কত হয়, 0.3 থেকে 0.8 μm বা মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে বুঝে গেলা লম্বাটা কতটা হয় এবং চওড়াটা কতটা হয়। ওকে, এরপর চলে যাব রাসায়নিক উপাদান, অর্থাৎ সেন্ট্রিওল কি কি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত হয়ে থাকে। দেখো, সেন্ট্রিওল মূলত যে উপাদান দ্বারা গঠিত হয়ে থাকে সেগুলো হলো প্রোটিন, ওকে,
তারপরে হলো লিপিড, তারপরে হলো এটিপি, তারপরে হলো এর মধ্যে ডিএনএও সাধারণত অবস্থান করে থাকে। ওকে, এবারে দেখো সেন্ট্রিওলের যদি কাজ বলো, এই সেন্ট্রিওল মূলত আমাদের কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সহায়তা করে, ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করে। এছাড়াও যে এটা ধরে নাও একটা শুক্রাণু, শুক্রাণুর পিছনের যে লেজ বা পুচ্ছ যাকে বলা হয় ফ্ল্যাজেলা, সেই ফ্ল্যাজেলা গঠনেও এরা সহায়তা করে। তার পাশাপাশি এরা সিলিয়া এবং ফ্ল্যাজেলা গঠনেও সহায়তা করে। এরপর আমরা আসব একটা সেন্ট্রিওলের মেন পার্টে। অর্থাৎ একটা সেন্ট্রিওলের মেন পার্ট কি, দেখো ভালো করে, এই জায়গাটা খুব ভালোভাবে ফোকাস করবে যে সেন্ট্রিওলের মেন পার্ট কী কী। দেখো এই হচ্ছে সেন্ট্রিওল, এর মিডিল থেকে যদি এভাবে কেটে দেখানো হয় তাহলে তুমি যেটা পাবে সেটা হবে এখানে একটা কেন্দ্রীয় হাব অঞ্চল পাবে এবং এখানে এরকমভাবে আটটা অনুনালিকা, এই 9টা অনুনালিকা সাধারণত এখানে পাবে। আর কি পাবে, এখানে 3টা উপনালিকা পাবে, 1 2 3টা, 1 2 3টা, 1 2 3টা, আর এখানে 1 2 3টে, 1 2 3টা, এখানে 1 2 3টা, 1 2 3টা, 1টা, এভাবে 3টা করে অনুনালিকা এখানে পাবে। এবং এই 3টা অনুনালিকা মিলে এখানে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট গঠন করে। ঠিক আছে, এরপর দেখো বিজ্ঞানী থ্রেড গোল্ড, মানে বিজ্ঞানী থ্রেড গোল্ড নামটা এখানে লিখে দিচ্ছি, বিজ্ঞানী থ্রেড গোল্ড বলে একজন বিজ্ঞানী রয়েছে, বিজ্ঞানী থ্রেড গোল্ড বলে একজন বিজ্ঞানী রয়েছে। সেই বিজ্ঞানী সাধারণত এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি, তেমনিভাবে এ বি সি এভাবে নামকরণ করেন। ঠিক আছে, যে এ নম্বর অনুনালিকা সেটা একটু ভিতরের দিকে অবস্থান করে, যেটা সি নম্বর অনুনালিকা সেটা সবার বাইরের দিকে অবস্থান করে। এবং এই সি নম্বর অনুনালিকার সঙ্গে এই এ নম্বর অনুনালিকা এইভাবে সাধারণত যুক্ত থাকে লিঙ্কারের মাধ্যমে। এগুলোকে আমরা বলবো হলো লিঙ্কার। ওকে, এই যে এইভাবে তোমরা দেখতে পাবা যে প্রত্যেকটার সঙ্গেই, প্রত্যেকটার সির সঙ্গে এ যুক্ত করছি। আর বি অনুনালিকাটা দেখবা মিডিলের দিকে অবস্থান করবে। ঠিক আছে, এই যে এক একটা উপনালিকাকে যদি আমরা দেখি তাহলে এটা এরকম আকৃতির হয়। প্রত্যেকটা উপনালিকার ব্যাস প্রায় 250 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। প্রত্যেকটা উপনালিকা সাধারণত এরকম আকৃতির 13টা গ্লোবিউলার প্রোটিন দ্বারা সাধারণত গঠিত হয়। ওকে, প্রত্যেকটা গ্লোবিউলার প্রোটিনের এক একটা অংশ সাধারণত এরকম আকৃতির হয় এবং এটা প্রায় 40 থেকে 50 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। ওকে, তাহলে প্রত্যেকটা কত হয়, 40 থেকে 50 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে। হলো, এই মডেলটা বিজ্ঞানী থ্রেড গোল্ডের যে মডেল, এই মডেলটা সাধারণত দেখতে অনেকটা হলো গরুর গাড়ির চাকার মতো, এই কারণে একে আমরা বলবো হলো কার্ট হুইল মডেল। ঠিক আছে, এরপরে দেখো এই যে সেন্ট্রিওল, এই যে এই পার্টটা হলো সেন্ট্রিওলের উপরে এরকম 1 2 3 4টা করে টোটাল 9টা, হ্যাঁ, এরকম অংশ থাকে যাকে আমরা বলে থাকি সেন্ট্রিওলার স্যাটেলাইট। ঠিক আছে, তো এই হচ্ছে সেন্ট্রিওলের, একটা আদর্শ সেন্ট্রিওলের সম্পূর্ণ গঠন। আশা করি তোমরা মোটামুটি হলেও বুঝতে পেরেছো। আর যদি আমি আর আমার বন্ধু নীলাদ্রি যে কেমিস্ট্রির ভিডিও বানায়, আর মধুরিতা বলে একজন বাংলার ভিডিও বানায়, যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও এবং আমাদের সাথে এইচএস বা নিটের প্রিপারেশান নিতে চাও, তাহলে
ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। যদি কেউ বায়োলজি পড়তে চাও 8597629737 নাম্বারে কল করবে, ঠিক আছে? তো বাকি যে বাংলা এবং কেমিস্ট্রির যে আছে তার নাম্বারটাও দেওয়া রয়েছে। আর আমরা আরও চেষ্টা করছি আমাদের সেন্টারে আরও টিচিং স্টাফ যুক্ত করা। এখনও পর্যন্ত এখানেই ইতি। তো ওকে, ডান। চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।